আচ্ছা দেখো, আজকে আমরা আরেকটা জিনিস মানে থিওরি হিসাবে আরেকটা জিনিস একটু শিখব। তারপরে এসিও আহমেদের বই থেকে কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তোমরা তোমাদের নিজেদের কোনো সমস্যা যদি থাকে, স্পেসিফিক সমস্যা যেটা করতে গিয়ে পারো নাই, আমাকে বলতে পারো, আমরা সেটা সলভ করব। দেখো, আমাদের ঢালের যে কনসেপ্ট, হ্যাঁ, আমাদের ধরো এটা যদি আমাদের এক্স ওয়াই এক্সিস হয়, তাহলে মনে করো এটা একটা সরলরেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আরেকটা সরলরেখা। তাহলে এই সরলরেখা দুটো কিন্তু পরস্পর লম্ব করেই আমি আঁকছি। এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ, তো ধরা যাক এই সরলরেখাটার ঢাল হচ্ছে m1 আর এই সরলরেখাটার ঢাল হচ্ছে m2। তাহলে এই কোণটাকে আমরা বলতে পারবো θ1 আর এই কোণটাকে আমরা বলতে পারবো θ2। অর্থাৎ প্রথম সরলরেখার ঢাল m1 হলে m1 ইকুয়ালস টু আমরা বলতে পারবো tan θ1। ঠিক আছে না? আর m2 ইকুয়ালস টু বলতে পারবো tan θ2। এখন দেখো, আমরা স্পষ্টত যেটা বলতে পারি সেটা হলো এই tan θ1 কে আমরা কিন্তু এই 90 ডিগ্রি প্লাস θ2 বলতে পারবো। θ1 ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস θ2। ঠিক আছে, তাহলে আমরা tan θ1 equals to tan 90 degree plus θ2. Therefore tan θ1 equals to এটাকে আমরা বলতে পারবো minus cot θ2। তাহলে cot θ2 মানে হচ্ছে minus 1 by tan θ1, সরি tan θ2, tan θ2 equals to minus 1 by m2। তাহলে tan θ1 equals to হচ্ছে আমাদের m1 equals to minus 1 by m2, that is m1 m2 equals to minus 1। তার মানে দুটি সরলরেখা লম্ব হলে আমরা পেলাম যে দুটি সরলরেখা লম্ব হলে তাদের ঢালের গুণফল সমান -1। এটা হচ্ছে দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত। এরপর আমরা দেখি যে আরেকটা হলো, এটা এমনি এত কিছু লাগে না, আমরা সহজে বুঝতে পারি। যেমন ধরো দুইটা সরলরেখা যদি এরকম সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল হলে কি হবে? সমান্তরাল হলে তাদের উভয়ে এক্স অক্ষের সাথে একই পরিমাণ কোণ উৎপন্ন করবে, এক্স অক্ষের সাথে সেম পরিমাণ কোণ উৎপন্ন করবে। তাহলে tan θ1 ইকুয়ালস টু tan θ2। তার মানে m1 এবং m2, তার মানে সমান্তরাল সরলরেখা হলে আমরা লিখতে পারবো m1 ইকুয়ালস টু m2, অর্থাৎ রেখা দুটির ঢাল সমান। এখন আমরা এটা রেখার সমীকরণের ফর্ম থেকে কিভাবে বুঝবো? ধরো একটা সরলরেখা এরকম a1x প্লাস b1y plus c1 equals to 0, a2x plus b2y plus c2 equals to 0 যদি দুইটা সরলরেখা হয়। এখন আমরা প্রথম কেস বলি, সমান্তরাল হলে, দুইটা সরলরেখা সমান্তরাল হলে আমরা বলতে পারবো প্রথম রেখার ঢাল আমরা এখানে m1 equals to বলতে পারবো minus a1 by b1 আর m2 equals to
মাইনাস a2 বাই b2। এখন স্পষ্টতই আমরা বলতে পারবো যে a1 বাই b1 ইকুয়ালস টু a2 বাই b2 হবে, অর্থাৎ এই সহগকে কিংবা অর আমরা বলতে পারবো a1 বাই a2 a1 বাই a2 ইকুয়ালস টু হবে b1 বাই b2। তাহলে যদি আমাকে বলা হয় যে কোনো একটা সরল রেখা 3x মাইনাস 9y প্লাস 2 ইকুয়ালস টু 0, এটার সমান্তরাল রেখার সমীকরণ হবে এরকম যে মানে দুইটার অনুপাত সমান, এটার অনুপাত এটার অনুপাত সমান। এখন এই অনুপাত সমান অনুপাতটা একও হতে পারে বা যে কোনো রাশি হতে পারে, অর্থাৎ সেকেন্ড সরল রেখাটা যখন আমরা লিখবো তখন এই দুইটা সহগকে সেম করে লিখতে পারি, অর্থাৎ সমান্তরাল সরল রেখাটা হবে 3x মাইনাস 9y, কিন্তু এই 2টা সেম হয়ে গেলে তো সেম সরল রেখা হয়ে যায়, তখন আমরা এখানে একটা c দিব ইকুয়ালস টু 0, অর্থাৎ এই সিটা হচ্ছে আননোন। অর্থাৎ কোন প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখা লেখার জন্য আমরা এক্স এবং ওয়াই এর সহগকে সমান করে লিখতে পারি, কিংবা আমরা এটা ডাবল করে 3 গুণ করে যে কোনোটা কিছু করেই লিখতে পারি, যে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করে লিখতে পারি। তাহলে সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম। আর লম্ব হলে, পারপেন্ডিকুলার হলে ব্যাপারটা কি হয়? পারপেন্ডিকুলার হলে আমরা ওই যে বলছি যে m1 m2 ইকুয়ালস টু -1, তাহলে এখান থেকে m1 m2 ইকুয়ালস টু -1 মানে হচ্ছে মাইনাস a1 বাই b1 ইন্টু মাইনাস a2 বাই b2 ইকুয়ালস টু -1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a1 a2 ইকুয়ালস টু মাইনাস b1 b2। তাহলে এখান থেকে a1 a2 minus প্লাস a1 divided by b2 into minus a2 divided by b2 equal to -1 কিভাবে? ওই যে ঢাল দ্বয়ের গুণফল -1 আমরা একটু আগে বললাম, এই ঢাল এবং এই ঢালের গুণফল -1, ওই যে একটু আগে প্রমাণ করলাম আমরা, এই যে এখানে যে দুটি সরলরেখা লম্ব হলে তাদের ঢালের গুণফল হবে -1। সো রেখার সমীকরণ যদি এই ফর্মে থাকে তাহলে তো ঢাল তো এটাই, a1 বাই b1 a2 বাই b2, ওই যে মাইনাস a1 বাই b1 মাইনাস a2 বাই b2, এটা তো হচ্ছে ফর্ম। যেমন ধরো 3x মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা ঢাল m কি হবে? ঢাল হবে m ইকুয়ালস টু মাইনাস a1 মানে হচ্ছে 3, আর মানে মাইনাস a বাই b, মাইনাস a বাই b, b মানে হচ্ছে -2, তাহলে এটা ঢাল হচ্ছে 3/2, মানে ফর্মুলার জন্য মাইনাস আসবে। হ্যাঁ, তাহলে মাইনাস 3 বাই -2, 3 বাই -2 ইকুয়ালস টু 3/2, এটা ঢাল হচ্ছে 3/2। দেখো এটাকে আমরা y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মে যদি আনি, তাহলে এটা হবে 2y ইকুয়ালস টু 3x, 2y ইকুয়ালস টু 3x প্লাস 1, তাহলে y ইকুয়ালস টু এই যে 3/2x প্লাস 1/2, এই যে ঢাল। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এই ফর্মে যদি আমরা আনি তাহলে আমরা ঢালের গুণফল মানে ঢালকে আমরা এভাবে লিখতে পারবো। তো এখন পরস্পর লম্ব হলে আমরা বলতেছি যে ঢালের গুণফল -1, দ্যাট ইজ মাইনাস a1 বাই b1 ইন্টু মাইনাস a2 বাই b2 ইকুয়ালস টু 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আমরা পেলাম যে a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু 0 হবে। তাহলে এইটার জন্য আমরা সরলরেখা, লম্ব সরলরেখা লেখার সমীকরণের একটা ট্রিক আমরা এরকম লিখব যে, যেমন ধরো 4x মাইনাস 5y প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে লম্ব রেখাটা যখন আমরা লিখব তখন 0 বানানোর জন্য দেখো যদি আমরা এইভাবে লিখি, এই মানটাকে আমরা এখানে লিখব আর এই মানটাকে এখানে লিখব, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দিব, আর যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দিব, এরপরে দিব প্লাস সি ইকুয়ালস টু 0। এখন দেখো এই দুটার গুণফল আর এই দুটার গুণফলকে যোগ করলে শূন্য হয়ে যাচ্ছে, 4 5 হচ্ছে 20 আর -5 4 হচ্ছে -20। তাহলে এটা হচ্ছে পরস্পর লম্ব সরলরেখা লেখার সমীকরণ লেখার এটা একটা উপায়, যদি আমরা কনস্ট্যান্ট ধরে লিখি। হ্যাঁ, এটা এভাবে লিখতে পারি। এখন ধরো আমরা উদাহরণ বোঝানোর জন্য, এই থিওরি দুটো বোঝানোর জন্য দুটো অঙ্ক করি। বলা হয়েছে যে
7x minus 2y plus 3 equals to 0 রেখাটির সমান্তরাল যে রেখা y অক্ষ হতে 4 একক অংশ কাটে কর্তন করে তার সমীকরণ নির্ণয় করো। এটা এখন এটার মেথড কি? আমরা 1 নাম্বার মেথড 1 একটা মেথডে করি। মেথড 1 প্রথম বলছে যে এত রেখার সমান্তরাল কোন রেখা, তাহলে আমরা প্রথম লিখব ধরি রেখাটির সমীকরণ যেহেতু এই রেখার সমান্তরাল কাজে আমরা x y এর সহগ সেম দিব মাইনাস 2y প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে রেখাটির সমীকরণ। এখন y অক্ষতে 3 একক অংশ 4 একক অংশ কাটে, তাহলে এখন y খণ্ডিত অংশ বের করার জন্য আমাদের কাজ হচ্ছে x ইকুয়ালস টু 0 বসানো। তাহলে মানে y অক্ষকে কোথায় কাটে এটা বের করার জন্য নিয়ম হলো x ইকুয়ালস টু 0 বসানো। তাহলে x ইকুয়ালস টু 0 বসালে পাই x ইকুয়ালস টু 0, তার মানে মাইনাস 2y প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে y ইকুয়ালস টু c বাই 2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের এই 4 ইকুয়ালস টু হচ্ছে 4। তারপর এখান থেকে আমরা পাচ্ছি c ইকুয়ালস টু 8। তাহলে এখন আমরা লিখব সুতরাং নির্ণেয় সমীকরণ। স্যার c ইকুয়ালস টু 2 হবে না? c ইকুয়ালস টু 2 ইনটু 4, এই যে c বাই 2 ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু c বাই 2 না ওই পাশে গেলে। c এর মান স্যার 4 না? c এর মান 4 হবে কেন? এই c এর মান তো 4 না, এই c তো ওই c না, এই যে তুমি প্যাচে ফেলতেছো। আমি বলছি রেখাটির সমীকরণ ধরো 7x minus 2y plus c equals to 0, ঠিক আছে? তুমি বুঝতে পারো নাই, এই c কিন্তু y equals to mx plus c এর c না। আমি মেথড 1 এ আসছি, আমি এখানে এই c টা হচ্ছে ax plus by plus c এর c, সেটা অন্য c। মানে c বলতেই তুমি খালি y ছেদক অংশ ধরে নিও না, হ্যাঁ? তাহলে মেথড 1 হচ্ছে সরল রেখার সমীকরণটাকে সমান্তরাল হলে এরকম ভাবে লিখতে পারি, তাহলে আমরা এইভাবে করে লিখলাম। সুতরাং নির্ণেয় সমীকরণ হচ্ছে, এখন আমরা c এর মান পেয়ে গেলাম, c এর মান হচ্ছে 8, তাহলে নির্ণেয় সমীকরণ আমরা পেলাম 7x minus 2y plus 8 equals to 0। এটা হচ্ছে আমাদের মেথড 1, ঠিক আছে? এখন মেথড 2 টাকে আমরা এখানেই করব। মেথড 2 সেকেন্ড মেথড হচ্ছে যে y অক্ষ হতে 4 একক অংশ কর্তন করে। ওই যে তুমি তাহলে এখন তোমার মতো করে লিখো, তাহলে আমরা লিখব প্রথম আমরা ঢালের দিকে চিন্তা করে সমীকরণটা লিখছি। সমান্তরাল সরলরেখা হলে ঢাল সমান, আর ঢাল সমান হলে x এর সহগ y এর সহগ সমান, সেভাবে করে আমরা লিখছি। এখন দ্বিতীয় মেথড 2 তে আমরা রেখাটা y অক্ষ থেকে 4 একক অংশ কর্তন করে, কাজে এইটার দিকে খেয়াল করে সমীকরণটা লিখব। তাহলে মেথড 2 হচ্ছে ধরি সমীকরণ y equals to mx plus 4। এই যে বুঝতে পারছো ব্যাপারটা? ওই যে y অক্ষ হতে যেহেতু 4 একক অংশ কাটে, তাহলে সমীকরণ হবে y equals to mx plus 4। এখন যেহেতু এত রেখার সমান্তরাল, তাহলে এখন 7x minus 2y plus 3 equals to 0 রেখার সমান্তরাল বলে আমরা বলতে পারবো যে m equals to কত? এটা ঢাল কত? এটা ঢাল আর এটা m সেম হবে, তাহলে এটা ঢাল হচ্ছে 7/2, ঠিক আছে? এখন তুমি 7/2 এর মান বসাও, 7/2 এর মান বসাও, 7/2 এর মান বসালে আমরা পেয়ে যাচ্ছি সুতরাং সমীকরণ হবে y equals to
7/2x প্লাস 4। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে 7x মাইনাস 2y প্লাস 8 ইকুয়ালস টু 0। এই হচ্ছে মেথড 2। ঠিক আছে, এখন আমি আরেকটা মেথডে আসি, মেথড 3। এটা ছিল আমাদের মেথড 2, এখন মেথড 3 তে আসি। মেথড 3টা আমি এখানে করব, এইটুকু জায়গার মধ্যেই করব। মেথড 3, মেথড 3 হচ্ছে, তোমাদেরকে আমি আগেই বলছি যে একটা সরলরেখা বের করার জন্য দুইটা কন্ডিশন যথেষ্ট। এখন দেখো সমীকরণটা যেরকম ভাবে দেওয়া আছে সেখানে একই সাথে দুইটা কন্ডিশনই আছে। যেমন এই রেখার সমান্তরাল বলে রেখাটির ঢাল আমরা এই রেখার সমীকরণ দেখেই বুঝতে পারতেছি, আর y ছেদক অংশ 4 বলে আমরা রেখার উপর একটা বিন্দুও জেনে ফেলতেছি। তো মেথড 3 হচ্ছে আমরা একবারে লিখব, যেহেতু সরল রেখার ঢাল সমান 7/2 এবং y অক্ষ থেকে 4 একক অংশ কাটে এবং 0, 4 বিন্দুগামী, এটা স্টেটমেন্ট দেখে বুঝতে পারতেছি। তাহলে এখন লিখব, সুতরাং সমীকরণ হবে একবারে y মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 0 ইকুয়ালস টু 7/2। এখন এটাকে ভাঙলে আমরা একবারে সমীকরণ পেয়ে যাচ্ছি। এখানে পাচ্ছি 2y minus 8 equals to 7x, that is 7x minus 2y plus 8 equals to 0। এখন বলো এই তিন মেথডের মধ্যে কোনটা ভালো? তুমি হয়তো বলবা যে মেথড 3 ভালো। এখন মেথড 3টা ভালো, এটা তুমি দ্রুত করতে পারবা, কিন্তু আমি ইচ্ছা করেই এইগুলোকে আগে দেখাইলাম। ঠিক আছে, তো এটাও তোমরা করতে পারবা। এই মেথডটা তোমরা কাজে লাগাবা একবারে সমীকরণ এক লাইনে লিখে ফেলার জন্য। এই মেথডটা মানে একটু চালাক যারা, তারা সরাসরি এই মেথডে অঙ্কটা করে উত্তর লিখে ফেলবে। যেমন এই মেথডের সুবিধাটা হচ্ছে অঙ্ক দেখে সরাসরি উত্তরটা বলে ফেলা যায়। আর বাকি মেথডগুলো খুব কমপ্লিকেটেড কিছু না, বাকি মেথডগুলোতেও করা যাবে। বুঝতে পারছো অঙ্কটা? এনি কোশ্চেন? স্যার মুসা, মুসার কাছে কোন মেথড ভালো লাগছে? লাস্ট ওয়ান? স্যার প্রথমটাই ভালো লাগছে। প্রথমটা ভালো লাগছে, সহজ, মানে চিন্তা ভাবনা করা লাগে না। x equals to 0 যেহেতু y ছেদক অংশ, তাহলে এটা। কিন্তু তোমাদের এই তিনটা মেথডই আসলে জানা থাকা চাই, কিন্তু আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি। বুঝতে পারছো? আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি কারণ এটার দ্বারা দেখো দেখো রেখাটার ঢাল কত যদি আমরা বুঝতে পারি, আর রেখার উপর বিন্দু কোনটা সেটাও যদি আমরা বুঝতে পারি, তাহলে তো রেখার সমীকরণ আমরা একবারেই লিখতে পারি। রেখার ঢাল ইকুয়ালস টু রেখার ভেরিয়েবল পয়েন্ট ইকুয়ালস টু ঢাল, ভেরিয়েবল পয়েন্টের ঢাল ইকুয়ালস টু ফিক্সড ঢাল। এই যে যেটা দিয়ে আমি সমস্ত সূত্রগুলাকে ডিরাইভ করছিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। ঠিক একই রকম ভাবে যদি আমাদের এরকম গাণিতিক সমস্যা থাকে, 3x minus 2y plus 1 equals to 0 রেখার সাথে লম্ব যে রেখাটি উভয় অক্ষ হতে না, উভয় অক্ষ হতে তো না, উভয় অক্ষ হতে হলো না, যে রেখাটি x অক্ষ হতে x অক্ষ হতে 6 একক, আমরা এটা বললাম পজিটিভ 6 একক অংশ কাটে, তার সমীকরণ নির্ণয় করো। ওটা বলছিলাম y অক্ষ থেকে, এটা বললাম x অক্ষ থেকে নির্ণয়। ঠিক আছে, তাহলে এখানেও দেখো আমি আমার থার্ড মেথড এটাতেই আমি সরাসরি করে ফেলতেছি। তাহলে এত রেখার সাথে লম্ব, তাহলে এই রেখার সাথে যদি লম্ব হয় তাহলে আমরা বলবো রেখাটি
রেখাটির ঢাল সমান কিন্তু আমরা একবারেই বলতে পারি এই রেখার ঢালের নেগেটিভের উল্টা। তার মানে নেগেটিভ আর উল্টা লেখার জন্য এরকম লিখলাম, এরপরে এই রেখাটার ঢাল লিখে ফেলবো। এই রেখাটার ঢাল হচ্ছে 3/2, তার মানে -2/3। তাহলে রেখাটির ঢাল হবে 2/3। তাহলে এখন আমরা লিখবো সুতরাং সমীকরণ। বুঝতে পারলাম। বুঝতে পারো নাই? ওই যে আমরা না, বলছি দুইটা রেখা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ঢালের গুণফল m1 m2 = -1। তাহলে যে কোনো একটা ঢাল m2 = অপর ঢালের নেগেটিভের উল্টা। yes sir, বুঝতে ঠিক পারছি। আছে? তাহলে আমরা যে রেখাটা বের করব সেই রেখাটার ঢাল হচ্ছে এই রেখার ঢালের নেগেটিভের উল্টা। এর জন্য মাইনাস সাইন দিয়ে 1 দিয়ে নিচে তারপরে এই রেখার ঢালটা লিখে ফেললাম। এই রেখার ঢাল তো আমরা দেখেই বলতে পারি, ঢাল বলে ফেললাম। তাহলে রেখার ঢাল হচ্ছে -3/2। তাহলে এখন আমরা সরাসরি বলবো সমীকরণ। x অক্ষ হতে 6 একক অংশ কাটে, তার মানে রেখাটির সমীকরণ হবে y - 0 / x - 6 = রেখাটির ঢাল -2/3। তাহলে এখান থেকে 3x = 3y, এটা হবে 3y = -2x + 12। তাহলে এখান থেকে বলতে পারি 2x + 3y - 12 = 0। এই রেখার সমীকরণ। ঠিক আছে? আরেকটা মেথডে আসি আমরা, মেথড 2। এটা আমরা মেথড 1 বললাম, 1 নাম্বার মেথড। এবার 2 নাম্বার মেথডে যাই। 2 নাম্বার মেথড হচ্ছে এত রেখার সাথে লম্ব যে রেখাটি x অক্ষ থেকে 6 একক অংশ কাটে। তাহলে এত রেখার সাথে লম্ব রেখার সমীকরণ ওই যে আমরা বলছি, আমরা এখানে যা থাকবে তাকে আমরা x এর সাথে লিখবো। আমরা লিখবো ধরি সমীকরণ x এর সাথে y এর সাথে যা থাকবে তা x এর সাথে দিব। তাই আমরা লিখবো 2x। আর x এর সাথে যা থাকবে তা y এর সাথে দিব 3y + c। আর এখানে মাইনাস চিহ্ন থাকলে আমরা এখানে প্লাস চিহ্ন দিব, আর এখানে প্লাস চিহ্ন থাকলে এখানে মাইনাস চিহ্ন দিব। তাহলে সমীকরণ এইটা। তাহলে এটা হচ্ছে সমীকরণ। এখন x অক্ষ হতে 6 একক অংশ কাটে। তাহলে এখন আমরা y = 0 বসালে পাবো। y = 0 বসালে পাই y = 0 বসালে আমরা পাচ্ছি 2x + c = 0। দ্যাট ইজ এখান থেকে x = -c/2 = 6। তাহলে এখান থেকে আমরা c এর মান পেয়ে যাচ্ছি। therefore c = হচ্ছে আমাদের -12। তাহলে এখন সমীকরণে যে দেখো মিলে যাবে। সুতরাং সমীকরণ 2x + 3y - 12 = 0। তো এই ধরনের সম্পর্ক এরকমও থাকে। এটা তো এত অংশ ছেদ করে, মানে দ্বিতীয় কন্ডিশন দিয়ে আমরা আরেকটা বিন্দু দিতে পারি। দ্বিতীয় কন্ডিশন আরো অন্যরকম ভাবেও হতে পারে, দ্বিতীয় কন্ডিশন হতে পারে। কিন্তু দ্বিতীয় কন্ডিশনে যদি বলে যে x অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে বা y অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা কিন্তু হবে না। কেন হবে না বলতো? প্রথম শর্ত বললাম এত রেখার সাথে লম্ব, তারপরে বললাম x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরকম সমীকরণ কি বের করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ প্রথম শর্তেই আমি ঢাল নির্দিষ্ট করে দিছি। আর ঢাল নির্দিষ্ট করে দেওয়া মানে হচ্ছে x অক্ষের সাথে বা y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটাও নির্দিষ্ট হয়ে গেছে। এখন দ্বিতীয় শর্ত যদি আমি আবার ওই একই জিনিসকে নির্দিষ্ট করি, হ্যাঁ, সেক্ষেত্রে যদি শর্তটা কনফ্লিক্ট না করে তাহলে সমীকরণটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, তাকে নির্ণয় করা যাবে না। আর যদি কনফ্লিক্ট করে তাহলে তো আরো নির্ণয় করা যাবে না। মানে কনফ্লিক্ট তো করতে পারবে না। একটা সরল রেখার দুইটা শর্ত কনফ্লিক্ট করা যাবে না। মানে এমন শর্ত হওয়া যাবে না যেটা একটা হইলে আরেকটা হবে না। যেমন এত রেখার সাথে লম্ব রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা ফিক্সড হয়ে যায়। কারণ যেহেতু এই রেখার ঢালটা ফিক্সড, তাহলে এটার সাথে লম্ব রেখার ঢালটাও তখন ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে পরস্পর লম্ব এবং পরস্পর সমান্তরাল সরল রেখা সম্পর্কিত গাণিতিক সমস্যা। এরকম আচ্ছা, এখন বই থেকে আমরা দু একটা অঙ্ক একটু করব। যেমন এসিব আহমেদের 3.6, এসিব আহমেদ
এসিও আহমেদের 3.6 একটা অঙ্ক। আচ্ছা, নাম্বার 3 এর 1 একটা অঙ্ক আছে এরকম বলছে যে, আচ্ছা, দুটি সরলরেখা অভিন্ন সরলরেখা হওয়ার শর্ত, এই শর্তটা মনে হয় আমি তোমাদেরকে বুঝাই নাই। আচ্ছা, এটা একটু বুঝাই নেই এখানে আলাদা করে এই জিনিসটা খেয়াল। সরলরেখা ছাড়া দুটি সরলরেখার মানে দুটি সমীকরণ অভিন্ন সরলরেখা নির্দেশ করার শর্ত। যেমন মনে করো, শুধু ঢাল সমান হওয়া না, দেখো আরো আছে, যেমন a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা সমীকরণ, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 হচ্ছে আরেকটা সমীকরণ। এখন অভিন্ন সরলরেখা হলে দুইটা শর্তই তাদের সেম হতে হবে। যেমন আমরা বলতেছি ঢাল সমান ঢাল হবে, আর y ছেদক সমান y ছেদক হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা m1 ইকুয়ালস টু পাচ্ছি হলো m1 ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি মাইনাস a1 বাই b1, আর m2 ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস a2 বাই b2। আর y ছেদক এখানে c দেওয়াতে একটু ঝামেলা হয়ে গেল। তো যাই হোক, আমরা y ছেদককে যদি আমরা এরকম এইভাবে লিখি, y ছেদককে আমরা বলি, ওটার একটা নাম দিতে পারি। এটার নাম কি দেই? y অংশের ছেদক অংশ cy1, হ্যাঁ, cy1 ইকুয়ালস টু কি হবে, কারণ এটাকে y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মে যদি আমরা আনি তাহলে c টা ওই পাশে চলে যাবে, অর্থাৎ এই ফর্মটা হবে হচ্ছে এরকম যে y ইকুয়ালস টু মাইনাস a1 বাই b1 মাইনাস c1 বাই b1, আর এটার ফর্মটা হবে y ইকুয়ালস টু মাইনাস a2 বাই b2 মাইনাস c2 বাই b2। তাহলে এরা হলো আমাদের y ছেদক। তাহলে এখন আমরা cy1 ইকুয়ালস টু cy2 লিখতে পারি। তাহলে cy1 হচ্ছে আমাদের মাইনাস c1 বাই b1, দ্যাট ইজ মাইনাস c1 বাই b1 ইকুয়ালস টু মাইনাস c2 বাই b2। তাহলে m1 ইকুয়ালস টু m2 হলে আমরা লিখতে পারি m1 ইকুয়ালস টু m2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a1 বাই b1 ইকুয়ালস টু a2 বাই b2, বা এটা থেকে লিখতে পারি a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2। আর এখান থেকে c1 বাই b1 ইকুয়ালস টু c2 বাই b2, তাহলে এখান থেকে c1 বাই c2 ইকুয়ালস টু লিখতে পারি b1 বাই b2, বাট আগে বলছি b1 বাই b2 ইকুয়ালস টু a1 বাই a2, তার মানে a1 বাই a2। তার মানে দুইটা সমীকরণের এই সহগগুলার অনুপাত সমান হলেই সমীকরণ দুইটা সেম সমীকরণ হয়। দুইটা সমীকরণ সেম হবে যদি তাদের সহগের অনুপাত সমান হয়, তাহলে তারা সেম রেখা বা সেম সঞ্চারপথ নির্দেশ করবে। মানে সেম সহগগুলো সমানুপাতিক হলেই সমীকরণগুলো সেম হয়, বা সেম সমীকরণ সেম সরল রেখা বা সেম গ্রাফ নির্দেশ করে। এখন এই 3-এর 1-এ এই জিনিসটার উপর একটা অঙ্ক আসছে, সেটা হচ্ছে বলছে যে ax প্লাস by ইকুয়ালস টু c একটা সমীকরণ, তারপর x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p, এটা একটা সমীকরণ, এবং বলছে এরা অভিন্ন সরলরেখা, এরা অভিন্ন সরল রেখা। এখন আমাদের প্রমাণ করতে হবে যে না, অভিন্ন সরলরেখা হলে আমাদের এ বি সি এর মান পি এর মাধ্যমে, অর্থাৎ পি এর মানকে এ বি সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে প্রবলেম, মানে পি এর মানটাকে এ বি সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে অভিন্ন সরলরেখা হলে আমরা লিখতে পারি, সুতরাং a বাই cos আলফা ইকুয়ালস টু
বি বাই সাইন আলফা ইকুয়ালস টু এ পাশেও সি, এই সি কে বাম পাশে আনলে পি কে বাম পাশে আনলে একই কথা, ডান পাশে আমরা লিখতে পারবো সি বাই পি। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে সি কজ আলফা ইকুয়ালস টু, তাহলে কজ আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে পি ইকুয়ালস টু এপি ইকুয়ালস টু সি কজ আলফা। এপি ইকুয়ালস টু সি কজ আলফা, এখান থেকে আমরা পাই যে কজ আলফা ইকুয়ালস টু এপি বাই সি। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা লিখতে পারি সাইন আলফা ইকুয়ালস টু বিপি বাই সি। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখন আমরা এক্স স্কোয়ার যোগ 2 স্কোয়ার থেকে যেটা পাবো, এক্স স্কোয়ার যোগ 2 স্কোয়ার থেকে পাবো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এটা হবে বি স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 ইকুয়ালস টু পি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে পি স্কোয়ারের মান, পি এর মান, তাহলে আমরা এখানে পাচ্ছি যে পি স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এটা পুরোটা, তাহলে এখানে হবে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উপরে সি স্কোয়ার থাকবে আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পি এর মান এখান থেকে এখানে লিখি, জায়গায় লিখি। সুতরাং আমরা পাচ্ছি পি ইকুয়ালস টু প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে পি এর মান এবিসি এর মাধ্যমে প্রকাশ করা। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক আছে, এটা একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক। এই অঙ্কটা একটু করি। এটা ঢাকা বোর্ড 11 সালে আসছে দেখা যাচ্ছে। তারপরে আমার বইটা একটু পুরনো, জানি না তারপরে আর আসছে কিনা। এটা হচ্ছে এসিউ আহমেদ, আমার বই থেকে 7 নাম্বার অঙ্ক, 3.6 এর 7 নাম্বার অঙ্ক। বলছে যে এক্স কজ আলফা না সরি কজ থেটা প্লাস ওয়াই সাইন থেটা ইকুয়ালস টু পি। এটা একটা চলমান সরলরেখা, একটি চলমান সরলরেখা। সরলরেখা অর্থাৎ এখানে থেটাটা ভ্যারিয়েবল। ওই যে আমরা বলছিলাম যে বলছে যে এই রেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, এ ও বি তে ছেদ করে। এখন আমাদের এখানে বলছে যে পিটা হচ্ছে ধ্রুবক। এখন বলছে যে দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ, অর্থাৎ এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথ হবে হচ্ছে পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই অঙ্কটা। এখন এই সরলরেখাটা যদি এক্স এবং ওয়াই অক্ষকে এ এবং বি তে ছেদ করে, তাহলে আমরা প্রদত্ত সমীকরণ থেকে কাজ করি। প্রদত্ত সমীকরণ হতে পাই
প্রদত্ত সমীকরণ হতে পাই x ডিভাইডেড বাই p বাই cos আলফা প্লাস y ডিভাইডেড বাই p বাই sin আলফা ইকুয়ালস টু 1। এখন বলছে এটা হচ্ছে মানে এই সমীকরণটাকে আমরা এইভাবেও লিখতে পারবো। তাহলে এটা দেখো, এটা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 ফর্মে চলে আসলো। তাহলে বলছে যে a এবং b তে x এবং y অক্ষকে ছেদ করে। তাহলে আমরা এখন a এর স্থানাঙ্ক বলতে পারবো। সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে p বাই cos আলফা, 0, আর b বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, p বাই sin আলফা। এটা হচ্ছে b বিন্দু। এখন বলছে যে ab এর মধ্যবিন্দু, ab এর মধ্যবিন্দু pxy হলে বা xy হলে, x, y হলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে p বাই cos আলফা প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের x, অর্থাৎ এটা ভুজের যোগফলের অর্ধেক। এবং ঠিক তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে p বাই cos আলফা ইকুয়ালস টু হলো আমাদের টুয়াইস x। ঠিক একইভাবে p বাই sin আলফা প্লাস 0, p বাই sin আলফা প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে y। দেয়ারফর এখান থেকে আমরা পাচ্ছি p বাই sin আলফা ইকুয়ালস টু হচ্ছে এটা টুয়াইস x, তো এটাকে আমরা cos আলফা ইকুয়ালস টু উল্টা করে লিখবো, cos আলফা ইকুয়ালস টু 2px লিখবো, আর এখানে লিখবো 2px cos আলফা ইকুয়ালস টু। আচ্ছা দেখো, ওইখানে যেখানে লেকচারটা শেষ হয়ে গেছিল তারপরে আবার অঙ্কটা নতুন করেই করি আমি। এটা হলো যে এই হলো সরলরেখাটার সমীকরণ, x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু p। রেখার x ছেদক বিন্দু হলো a আর y ছেদক বিন্দু হচ্ছে b। এখন বলছে ab এর মধ্যবিন্দু যদি আমরা xy মনে করি, ab এর মধ্যবিন্দু, তাহলে আমরা যেটা পাই যে প্রথম আমরা যেটা পাই ab এর মধ্যবিন্দু xy হলে এটা আসলে আমরা এখন লিখবো না। ab এর মধ্যবিন্দু xy হলে এটা সঞ্চার পথের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। এই যে এটা যেটা বইতে দেওয়া আছে সঞ্চার পথ, এটা বের করতে হবে। সঞ্চার পথ হচ্ছে p স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x স্কয়ার y স্কয়ার, এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তো এখন আমরা সরলরেখার সমীকরণ হতে আমরা পাই y ইকুয়ালস টু 0 হলে, এখানে যদি আমরা y ইকুয়ালস টু 0 বসাই, তার মানে সরলরেখার x ছেদক বিন্দুটা পাবো। তাহলে y ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু p বাই cos থিটা, যে এখানে। আর আমি এর আগে যেটা দেখাইছিলাম x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 ফর্মে আনা, সেটাও করতে পারি, এভাবেও করতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু এইভাবে আমার কাছে পরে মনে হলো যে এই 0 বসায় দিয়ে চট করে মানটা বের করা যায়, শুধু শুধু ওই ফর্মে আনতে গেলে আরো একটু কাজ করতে হয়। এই জন্য আমি একবারে যাতে মানটা পাওয়া যায় সেজন্য এভাবে লিখলাম। যদি আমরা y ইকুয়ালস টু 0 বসাই তাহলে x ছেদক বিন্দু পাবো। তাহলে x ইকুয়ালস টু p বাই cos থিটা, তাহলে a এর স্থানাঙ্ক হচ্ছে p বাই cos থিটা 0। এখানে লক্ষ্য করি এই x টা কিন্তু আসলে এই সমীকরণের মধ্যে বসি x এর মান, এই x আর এই x কিন্তু অন্য x, এই দুটো x কিন্তু সেম না। যখন আমরা ab এর মধ্যবিন্দু সঞ্চার পথ তখন আরেকটা xy ধরবো, সেই x কিন্তু সেম না। তাহলে আমরা সরলরেখার সমীকরণে y ইকুয়ালস টু 0 বসালে আমরা x ছেদক পাই, x ছেদক অর্থাৎ x অক্ষের উপর যে বিন্দুটা, সেই বিন্দুর স্থানাঙ্ক হলো x ইকুয়ালস টু p বাই cos থিটা। তার মানে ভুজ ইকুয়ালস টু, দ্যাট ইজ a ইকুয়ালস টু, a বিন্দু হচ্ছে p বাই cos থিটা 0। ঠিক একইভাবে এখানে যদি y ইকুয়ালস টু 0 বসিয়ে পেলাম, ঠিক x ইকুয়ালস টু 0 যদি বসাই তাহলে y ইকুয়ালস টু p বাই sin থিটা। তাহলে y ইকুয়ালস টু p বাই sin থিটা হলে b হচ্ছে 0 p বাই sin থিটা। এখন বলা হয়েছে এই দুই বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে xy। এখানে বুঝতে পারতেছো, যদি এই থিটাটা ভেরিয়েবল হয় তাহলে p যদি কনস্ট্যান্ট থাকে, এটা অঙ্কের মধ্যে বলা হয়েছে, p যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু এই
এদের এই এবি বিন্দুগুলো চেঞ্জ হবে, এবি বিন্দু সেম বিন্দু থাকবে না, আর এবি সেম হলে না হলে এবি এর মধ্যবিন্দুও সেম হবে না, ফলে আমরা একটা সঞ্চার পথ পাবো। তাহলে এখন আমরা ধরে নিচ্ছি যে এবি এর মধ্যবিন্দু এক্স ওয়াই। তাহলে যদি এবি এর মধ্যবিন্দু এক্স ওয়াই হয়, তাহলে এই দুই বিন্দুর মধ্যবিন্দু অর্থাৎ এই ভুজদ্বয়ের অর্ধেক হচ্ছে এক্স আর এই কোটিদ্বয়ের অর্ধেক হচ্ছে ওয়াই। তাই লিখলাম এক্স ইকুয়ালস টু পি বাই cos theta প্লাস 0 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে 2x ইকুয়ালস টু পি বাই cos theta। তাহলে এখান থেকে cos theta ইকুয়ালস টু পি বাই টুয়াইস এক্স। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আবার ঠিক একইভাবে কোটিদ্বয়ের যোগফলের অর্ধেক হচ্ছে y। তাহলে y ইকুয়ালস টু এখান থেকে আমরা sin theta ইকুয়ালস টু পি বাই টুয়াইস y পাচ্ছি। তাহলে এখন 1 আর 2 বর্গ করে থেটাকে এলিমিনেট করব, থেটা চলে যাবে। তাহলে cos স্কয়ার থেটা প্লাস sin স্কয়ার থেটা ইকুয়ালস টু 1 হয়ে যাবে। ফলে এখানে পি স্কয়ার বাই 4x স্কয়ার, পি স্কয়ার বাই 4y স্কয়ার। তাহলে এখান থেকে পি স্কয়ার কমন নিলে আমরা সমীকরণটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে পি স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথ। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছে, এটাই হচ্ছে নির্ণেয় সঞ্চার পথ, সঞ্চার পথ। ঠিক আছে, তো এই হচ্ছে মানে এই অঙ্কগুলো একটু অন্য টাইপের অঙ্ক, এই জন্য এই অঙ্ক দুটো করলাম। আর আচ্ছা, যেমন আরেকটা অঙ্ক করি। বলছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটি সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। নির্ণয় করো, নির্ণয় যার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, খণ্ডিত অংশ 6-2 বিন্দুতে বা এখানে বলছে -4-3 বিন্দুতে, বিন্দুতে 2:3 অনুপাতে বা 5:3 অনুপাতে বিভক্ত হয়। 5:3 অনুপাতে বিভক্ত হয়। আচ্ছা, তাহলে এরকম একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যার অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ 5:3 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এখানে আমরা সমীকরণটাকে অ্যাজিউম করতে পারি, ধরি সমীকরণ, যেহেতু অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ বলছে, তাহলে আমরা এই ফর্মে লিখি x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, সরি ইকুয়ালস টু 1। এটা ধরে নিলাম সরলরেখার সমীকরণ। এখন বলছে, সুতরাং এখন আমরা বলবো a0 এবং 0b বিন্দু 5:3 অনুপাতে -4,3 বিন্দুতে বিভক্ত, বিন্দু দ্বারা অনুপাতে -4,3 বিন্দু দ্বারা বিভক্ত, তাহলে এই বিন্দু দ্বারা যেহেতু 5:3 অনুপাতে বিভক্ত হয়, তাহলে আমরা এখন যেটা লিখতে পারবো a ইকুয়ালস টু, সুতরাং a ইকুয়ালস টু প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দুর ভুজ। তাহলে a ইকুয়ালস টু এই দুইটা বিন্দু এত অনুপাতে, তাহলে 4,3 বিন্দুতে না, আমরা a ইকুয়ালস টু বলবো না, আমরা বলবো এটা হলো বিভক্তকারী বিন্দু। তাহলে বিভক্তকারী বিন্দুর ভুজ ইকুয়ালস টু প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু, প্রথম অনুপাত হচ্ছে 5 ইন্টু দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে 0 প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দুর ভুজ ইন্টু a 3a ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল 5 প্লাস 3। তাহলে এখান থেকে কিন্তু আমরা a এর মান পেয়ে যাব। 5 3 হচ্ছে 8, 8 ইন্টু -4 মানে হচ্ছে -32 ইকুয়ালস টু 3a। দাঁড়াও বাবা, আমি একটু পরে ফোনটা ধরো, বলো যে আব্বু ক্লাস নিচ্ছে, একটু পরে কথা বলবে। হ্যাঁ, ফোনটা ধরো, হ্যাঁ এখানে ধরো, হ্যাঁ।
আচ্ছা, কি বলতেছিলাম যে 5 3, তাহলে 5 প্লাস 3 5 ইন হ্যাঁ, প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দুর ভুজ, দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দুর ভুজ হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 প্লাস 3 অনুপাত দ্বয়ের যোগফল হচ্ছে 8, 4 8 32 মাইনাস 32 ইকুয়ালস টু 3a। তাহলে এখান থেকে আমরা a এর মান পেয়ে গেলাম। therefore a ইকুয়ালস টু মাইনাস 32/3 মাইনাস 32/3। ঠিক একইভাবে বি এর জন্য আবার লিখতে পারি, আবার ভুজ কোটির জন্য 3 ইকুয়ালস টু প্রথম অনুপাত দ্বিতীয় বিন্দুর ভুজ, তার মানে 5b প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম বিন্দুর কোটি 3 ইন্টু 0 ডিভাইডেড বাই 5 প্লাস 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5b ইকুয়ালস টু 24। তাহলে এখান থেকে b ইকুয়ালস টু 24/5। এখন দেখো এই যে a আর b এর মান পেয়ে গেলাম। এখন যদি আমরা a আর b এর মান এখানে বসাই দেই তাহলেই সমীকরণটা বের হয়ে যাবে। সুতরাং সমীকরণ x বাই a এর মান আমরা পাইছি মাইনাস 32/3 প্লাস, তুমি কি বলছো আব্বু ক্লাস নিচ্ছে? হ্যাঁ, y বাই 24/5 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে y বাই 24/5 ইকুয়ালস টু 1। তাহলে আমরা পেয়ে গেলাম সমীকরণ। এখন এটাকে সরল করা, এটা তোমাদের কাজ, এটা তোমরা করবা। তাহলে এই মোটামুটি আমরা 3.6 এর কয়েকটা অঙ্ক করলাম। 3.6 এ আরো অঙ্ক আছে। তোমরা অবশ্যই আগামী ক্লাসের আগে এই চ্যাপ্টারের প্রশ্নমালার অঙ্ক করার চেষ্টা করবা। এবং তোমরা আমি গত ক্লাসে মনে হয় তোমাদেরকে বলছিলাম যে তোমরা আমাকে প্রবলেম দিবা, কিন্তু তোমরা মনে হয় বাসায় বসে আর অঙ্ক টঙ্ক চেষ্টা করো নাই। কি আসো তানিম, আসো? আগামী ক্লাসে আমি সরল রেখার নেক্সট চ্যাপ্টারে চলে যাব। এই চ্যাপ্টারের কিছু প্রবলেম তোমরা আমাকে দিবা ওই প্রবলেম সলভ করার পর, ঠিক আছে? আপাতত স্যার প্রথম প্রথম স্যার ওই যে প্রথম যে ওই যে দুইটা সরলরেখা লম্ব ভাবে সেট করলে আলফা কোণ হ্যাঁ 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 m ইকুয়ালস হ্যাঁ। স্যার এই জিনিসটা একটু বুঝান তো স্যার, এই বুঝছি না। জিনিসটা আবার বুঝতে চাচ্ছ? সরলরেখা জি স্যার, দুইটা জি লম্ব স্যার এই হবে। জিনিসটা, আচ্ছা আচ্ছা, জি স্যার মানে এটা এক্সপ্রেশনটা একটু বুঝাই দিন। দেখো আবার বলতেছি। এটা খুব এরকম একটা রেখা, দেখো এরা যদি পরস্পর লম্ব হয় তাহলে এই রেখা এক্স অক্ষের সাথে যদি θ1 কোণ উৎপন্ন করে, এই রেখা এক্স এর সাথে যদি θ2 কোণ উৎপন্ন করে, আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমরা লিখতেই পারি θ1 ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস θ2। তাহলে এইটার ঢাল হচ্ছে m1 আর এটার ঢাল হচ্ছে m2। তাহলে এখান থেকে আমরা পাই tan θ1 ইকুয়ালস টু tan 90 ডিগ্রি প্লাস, এটা দুই পাশে tan নিলাম, তাহলে এটা হয়ে যাবে cot θ2 আর এখানে মাইনাস সাইন হয়ে যাবে, কারণ cot tan 90 ডিগ্রি প্লাস θ ইকুয়ালস টু মাইনাস cot θ। তাহলে tan θ1 কে আমরা m1 ই লিখতে পারি, কিন্তু cot θ2 কে আমরা লিখতে পারবো -1/m2। তাহলে এই যে m1 m2 ইকুয়ালস টু -1, এটাই বলছে। তাহলে লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। এটাকে আমরা a1 b1 a2 b2 দিয়ে যদি লিখি তাহলে ওই ক্ষেত্রে শর্তটা হয় হচ্ছে a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। আর 0 হয় বলেই আমাদের এরকম সরলরেখা যদি থাকে 3x প্লাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এটা লম্ব রেখা লেখার জন্য এখানে আমরা 2x লিখি আর এখানে 3y লিখি। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস চিহ্ন দিলেই এই গুণফলটা আর এই গুণফলের যোগফলটা 0 হয়ে যায়। বুঝতে পারছো? আর সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে ঢাল দুইটা সমান হবে, m1 ইকুয়ালস টু m2 হবে। তাহলে ঢাল দুইটা সমান হলে যেটা হয় a1/a2 ইকুয়ালস টু b1/b2 হয়। বুঝতে পারছো? এই জি স্যার। তো ঠিক আছে, লেকচার আজকে ওই প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ যোগ করে আমি লেকচার করব, মানে রেকর্ডটা আমি আপলোড করব ইউটিউবে, দেখি বিকালের মধ্যে ইনশাল্লাহ, এটা দেখে নিই। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।